নমস্কার দেবী এবং সজ্জনগণ। কিছুদিন আগে ককরোচ পার্টির আন্দোলন শুরু হয়েছিল দিল্লির যন্তর মন্তরে নিট পরীক্ষায় কোশ্চেন পেপার আউট হয়ে যাওয়ার বিরুদ্ধে। তারা দাবি পূরণ করতে সক্ষম হয়েছে। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তারা এই আন্দোলন শুরু করেছিল, বহু ফলোয়ার জোগাড় করেছিল ইত্যাদি। এই সোশ্যাল মিডিয়া আবার কার্যকর হয়েছে। কিছু ব্যক্তি রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ উঠিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা বহু সমর্থন জোগাড় করেছে। অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু বা যা যা সংরক্ষণ আছে সেগুলো। এই সংরক্ষণকে বহুদিন যাবৎ আমাদের দেশে বিরোধিতা, তারপরে এর সপক্ষে কেউ কথা বলছে, এই নিয়ে বহু দলিত করে বহু নেতা তাদের রুজিরুটি করে খাচ্ছে, সংসদে যাচ্ছে ইত্যাদি। এই দলিত, এই তপশিলি, এইগুলো আমাদের দেশের জনগণের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। না, আমি বলছি না যে দলিত, তপশিলি বা এদের কোনো রকম তাদেরকে সঙ্গে খারাপ ব্যবহার বা এরকম করা হয় না, তা আমি বলছি না। করা হতো, সাউথ ইন্ডিয়াতে এখনও অনেকটাই হয়, উত্তরপ্রদেশেও হয়, অনেক কমে গেছে, এখন নেই বললেই চলে। কিন্তু ব্যাপারটা উল্টো হয়েছে। দলিতেরা উচ্চ বর্ণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার মতন পরিস্থিতি হয়েছে উত্তরপ্রদেশ বা এই বলয়গুলোতে এবং তামিলনাড়ু ইত্যাদি জায়গায়। ভারতীয় সংস্কৃতিকে ভুল ব্যাখ্যা করে আরবীয় সংস্কৃতি, হালেলুইয়া পার্টি, এরা এই দলিতদের খেপিয়ে তুলেছে। হিন্দুকে কমজোর করে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে ভারতকে আবার ভেঙে দেওয়া যায়। আপনি দেখুন, অরুণাচল প্রদেশ বা আসাম বা কিছু জায়গায় বহু বুদ্ধিস্ট ছিল। সেই জায়গাগুলোতে হালেলুইয়ারা 100% প্রায় দখল করে নেওয়ার পথে চলেছে। সব টাকা দিয়ে খ্রিস্টান করে নিয়ে এইসব চলেছে। আপনাকে মনে রাখতে হবে, এই কোটা আজ থেকে 3 বছর বা 2 বছর আগে একটু রিফর্ম করবার চেষ্টা করেছিল বিজেপি সরকার। সেই রিফর্ম করতে গিয়েই বিজেপির সিট সংখ্যা প্রায় 100টা কমে গিয়েছিল, মানে যা তারা আশা করেছিল। এমনকি প্রধানমন্ত্রী সহ উত্তরপ্রদেশে যারা বিজেপি থেকে দাঁড়িয়েছিল তাদেরও সিট সংখ্যা অর্ধেক হয়ে গেছে এবং ভোট সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এই চন্দ্রশেখর আজাদ, রাবণ, মায়াবতী, ইদানিংকালে মুলায়েম, লালু, এরাও দেশদ্রোহীগুলো একসঙ্গে জুটেছে। আমার ভিডিও দেখার পরে এখানে বহু লোক সংরক্ষণের পক্ষে কথা বলবেন, বহু লোক বিপক্ষে কথা বলবেন, আমি জানি। কিন্তু সত্যটা সত্যই বলতে হয়। ভিডিও যে করে তার জীবনটাও নষ্ট হয়, আর যে দেখে তার জীবনটাও নষ্ট হয়, এটাই স্বাভাবিক কথা। অর্থাৎ আমি ভিডিও করে একটা ভিডিও বিক্রি করে হয়তো 100 টাকা পাবো, তার থেকে সেই ভিডিওটা না করে অন্য কাজ করলে বেশি ইনকাম করা যায়। না, আমি বলছি না কেউ ভিডিও করে টাকা ইনকাম করছে না, তা না, অনেকেই করছে। দিনে 30-40 হাজার টাকাও এক একটা ভিডিও বিক্রি করছে, বাংলাতেও করছে, এরকম আছে। কিন্তু সকলের হয় না। আর যারা ভিডিও দেখছে তারাও এই সোশ্যাল মিডিয়ায় মুখ গুজে তাদের জীবনটা নষ্ট করছে, এটাই স্বাভাবিক কথা। আমি আমার মনের কথাটা বলবার জন্যই ভিডিও করি। ঠিক আছে, দেখুন। আপনি বলুন তো, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তিনি শিডিউল কাস্টের কোটায় আইআইটিতে চান্স পেয়েছিলেন। তারপরে সেই কোটা ব্যবহার করে তিনি আইএএসের রেভিনিউ অফিসার হয়েছিলেন, আইএএস পরীক্ষা দিয়ে। তার স্ত্রীও সম্ভবত, তাই আমি তার স্ত্রীর ব্যাপারটা জানি না, তার স্ত্রীও আইএএসে চান্স পেয়ে দিল্লির এখনও একজন আধিকারিক, আমলা। কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন। তার 2 ছেলে মেয়ে আবার এই কোটাকে ব্যবহার করে, এই সংরক্ষণকে ব্যবহার করে তারা উচ্চশিক্ষায় চান্স পাচ্ছে। কেজরিওয়াল ফলাও করে বলছে আমার ছেলে জেইই মেন্সে চান্স পেয়েছে বা ইত্যাদি ইত্যাদি, মেয়ে আরও ভালো জায়গায় চান্স পেয়েছে ইত্যাদি। বিহারের এককালীন মুখ্যমন্ত্রী হয়েছিল, সম্ভবত বিহারেরই বা ঝাড়খণ্ডের হবে, জিনত রাম মাঝি, তিনি বলেছিলেন, মানে এই কয়েকদিন আগেই হয়েছিলেন, শিডিউল কাস্টের জন্য এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আমার সন্তান যদি আবার এই কোটা পায়। অর্থাৎ আমি মাসে যা আয় করি সেটা 2 বা 3 লক্ষাধিক টাকা। আমার ছেলে, সে এরকম পড়াশোনা করেছে, সেও 1-2 লক্ষ টাকা আয় করে। তার ছেলে যদি আবার এই শিডিউল কাস্টের কোটাতে আইআইটি, এনআইটি বা মেডিকেল বা চাকরি পায়, তাহলে গরিবতা উন্মূলন কোথায় হলো? আজকে যাদের ওবিসির কোটা দেওয়া হয় তাদেরও একটা নির্দিষ্ট আয় থাকলে তারা সেই
কোটাটা পায় না, যেটাকে ক্রিমি লেয়ার বলা হয়। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের মধ্যেও এইটা চালু হওয়া উচিত। শিডিউল ট্রাইবদের ঘরে ঘরে বাবা মা দাদা সবাই চাকরি করছে, সকলে মিলে বাড়িতে অন্তত 5 লক্ষ টাকা মাসে বেতন আনছে, তার ছেলে আবার শিডিউল ট্রাইবের কোটা পাচ্ছে। তাহলে যে গরিব শিডিউল ট্রাইব যে মাসে 2,000-3,000 টাকা আয় করতে পারে না, তাহলে তার উন্মূলন কোথায় হলো? একটু ব্যাপারটা চিন্তা করে দেখবেন। আমি শিডিউল কাস্টের কোটা উঠে যাবে কি যাবে না সে নিয়ে আমি কোনো কথাই বলছি না, আর এটাও অতটা সোজা কথা না যে কোনো সরকার এই কাজটা চট করে করতে পারবে। কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া লোকগুলোকেই কোটা দেওয়া উচিত। আর এটাও কথা যে আমাদের মাথায় যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাবা সাহেব আম্বেদকর দলিত শিডিউল কাস্ট এদের মসিহা বা উদ্ধারকর্তা। আপনাকে মনে রাখতে হবে, বাবা সাহেব আম্বেদকর যখন ছোট ছিলেন তখন কিন্তু এই কোটা ছিল না। তাকে গুজরাটের রাজা তার মেধা দেখে তাকে বিদেশে পড়তে পাঠিয়েছিলেন। সে রাজা কিন্তু শিডিউল কাস্ট ছিলেন না। তারপরে তার মেধা দেখে ভারত সরকার তাকে সংবিধান প্রণেতাদের মধ্যে প্রধান করেছিলেন। বাবা সাহেব আম্বেদকর কখনোই সংবিধান রচনা করেননি, সংবিধান রচনা করার কমিটি যারা ছিলেন তাদের হেড ছিলেন। কিন্তু আমরা মনে করি বাবা সাহেব আম্বেদকরই সংবিধান রচনা করেছেন। ঠিক যেমন আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। আব্দুল কালাম ডিআরডিওর হেড ছিলেন। ভারত তো হিন্দু সেকুলার দেশ, তারা সেকুলারিজমটাকে খুব ভালো করে মান্যতা করে। সেই জন্য যোগ্যতা অনুযায়ী ভারতে সংখ্যালঘু মুসলমানেরা 3 বার রাষ্ট্রপতি, 2 বার উপরাষ্ট্রপতি, ডিআরডিওর হেড, কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের লোক প্রধানমন্ত্রী হচ্ছে, কখনো সেনাবাহিনীর প্রধান হচ্ছে। সেই রকমই বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান প্রণেতা কমিটির চেয়ারে বসেছিলেন প্রধান হিসাবে, তাকে কিন্তু দলিত বা শিডিউল কাস্ট দেখে কোটাতে দেওয়া হয়নি, তার যোগ্যতা দেখেই দেওয়া হয়েছিল। অর্থাৎ ভারতে আমার মনে হয় না কোনোদিন চাকরি বাকরিতে বা সরকারের পক্ষ থেকে কখনো এই বিভেদ করা হয়েছে। কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে, যে ছেলেটি স্কুলে টাকা দিয়ে পড়েছে, যে ছেলেটি কম্পিটিশন বা পরীক্ষাতে কম্পিটিশনে 100-র মধ্যে 90 নম্বর পেয়েছে, আর যে ছেলেটি স্কুলে টাকা দিয়েও পড়েনি, সারাদিন ঘুমিয়ে কাটিয়েছে এবং কম্পিটিশনে 40 নম্বর পেয়েছে, 90 নম্বর পাওয়ার ছেলেটি জাতির কারণে বাতিল হয়ে যাওয়া, আর 40 নম্বরের ছেলেটি অযোগ্যতা দিয়ে ডাক্তারিতে চান্স পাওয়া, এটা দুর্ভাগ্যজনক। দেশ সবার সঙ্গে সমান আচরণ করছে না। যে ছেলেটি 90 পাওয়ার পরেও চাকরিতে চান্স পেল না, সেই ছেলেটি বলতেই পারে আমার সঙ্গে বেইমানি করা হয়েছে। আমিও দেশের নাগরিক, কোন জাতিতে জন্ম হবে তার জন্য আমি দায়ী ছিলাম না। মনে রাখবেন, আপনাদের যারা বিরোধিতা করছেন এই কথাগুলোর, না আমি অবশ্যই আর্থিক দিক থেকে কিছুটা সংরক্ষণ দিলে সকলের উন্নতি হোক, এটা দেওয়া দরকার আছে। কিন্তু আজকে যে 50-60% সংরক্ষণ হয়ে যাচ্ছে, প্রায় সংবিধানে নিয়ম ছিল 50%-এর বেশি সংরক্ষণ হবে না, কোথাও কোথাও তারও বেশি হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনার সময় এসেছে। শুধু তাই না, আপনাকে মনে রাখতে হবে, আমি একেবারে সরাসরি একটা কথা বলছি। আজ থেকে 30 বছর আগে কোনো ব্যক্তি যদি আইআইটিতে চান্স পেত, তাহলে ধরে নেওয়া হতো সেই ছেলের জীবন উজ্জ্বল ভবিষ্যৎ, তাকে সকলে ডেকে নিয়ে গিয়ে চাকরি দেবে। আমি দেখেছি। কিন্তু আজকে আইআইটির প্রায় 50% ছেলে পাশ করার পর বেকার, তাদের চাকরি কেউ ডেকে নিয়ে গিয়ে দিচ্ছে না। তাদেরকেও ওই কম্পিটিশানে বসে, প্রাইভেট কলেজের ছেলেও সেই কম্পিটিশানে চান্স পেতে পারে, অন্যান্য ইঞ্জিনিয়ারিং পাস ছেলেও সেই কম্পিটিশানে চান্স পেতে পারে, তারপরে তাকে চাকরি পেতে হচ্ছে বা সারা জীবন অন্য কিছু করতে হচ্ছে। আপনি বলবেন আইআইটির ছেলেপেলেরা বেকার হয়ে থাকছে, এটা দেশের দুর্ভাগ্যজনক। আপনাকে মনে রাখতে হবে, 100-র মধ্যে 80-90 পেয়ে যে আইআইটিতে ঢুকেছিল সে অবশ্যই চাকরি পাচ্ছে ওই 50টা। আর কোম্পানিগুলোও চালাক হয়ে গেছে, যারা 30-40 পেয়ে কোটাতে ঢুকেছিল তাদের যোগ্যতাহীনতার জন্য কখনো কখনো তারা বসেও থাকছে। এবার আপনি অবশ্যই বলতে পারেন আইআইটির সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেগুলোকে নতুন আইআইটিতে ঢোকানো হয়েছে সেগুলোও আইআইটির সমকক্ষ কলেজই ছিল। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ, ধানবাদ স্কুল অফ মাইন্স, এরা আইআইটির সমকক্ষ ছিল বলেই এদেরকে আইআইটিতে ঢোকানো হয়েছিল এবং এখান থেকে পাশ করলেও সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যেত। যাই হোক, প্রসঙ্গটা এখানেই থাক। নিট ইউজি অর্থাৎ মেডিকেলে ঢোকার পরীক্ষা ভীষণ কঠিন পরীক্ষা।
720-র মধ্যে যে ছেলেটি 650 নম্বর পাচ্ছে জেনারেল কাস্টের, সে কলকাতা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে। যে ছেলেটি 550 পাচ্ছে 720-র মধ্যে শিডিউল কাস্ট, সে কলকাতা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে। যে ছেলেটি 450 নম্বর পাচ্ছে শিডিউল ট্রাইব, সে কলকাতা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে। যে ছেলেটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, সে 200 নম্বর পেলেই চান্স পাচ্ছে। জেলার কলেজগুলোতে আরও নিচু নম্বরে ছেলে পেলে চান্স পায়। মেডিকেল পড়াটা মেডিকেলের চান্স পাওয়ার থেকে অনেক বেশি কঠিন। সেখানেও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, শিডিউল ট্রাইব এরা 5 বছরের কোর্স 7 বছর 8 বছরে কমপ্লিট করছে। তারপরে নিট পিজি অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে এমডি এমএস পড়া হয় এবং তারপরে আপনার অপারেশন টেবিলে আপনার বুকে ছুরি কাছি ধরে আপনাকে অপারেশন করবে, সেই রকম ডাক্তার তৈরি হয়। আপনি বলুন, যে ছেলেটি 100-র মধ্যে 20 নম্বর পেয়ে এমবিবিএসে ভর্তি হয়েছে, যে ছেলেটি 100-র মধ্যে 20 নম্বর পেয়ে নিট পিজিতে ভর্তি হয়েছে, সেই ছেলেটি কোটার জোরে চাকরিতেও আগেই ঢুকেছে। আর যে ছেলেটি 100-র মধ্যে 85 পেয়েছে জেনারেল কাস্ট, সে চান্স পায়নি, তাকে 90 পেতে হতো। আপনি অপারেশন টেবিলে শুয়ে কোন ডাক্তারকে আপনার শরীরে অপারেশন করবার জন্য আগে চয়েস করবেন? যে ছেলেটি মেডিকেলের এমবিবিএসে ঢুকেছিল 90% নম্বর পেয়ে, 5 বছরের কোর্স 5 বছরেই শেষ করেছে, নিট পিজিতে 100-র মধ্যে 90 পেয়ে এমডি বা এমএস তৈরি হয়েছে, নাকি যে ছেলেটি সর্বত্র 20 নম্বর পেয়ে কোটাতে আগে চাকরি পেয়ে আপনার টেবিলের সামনে আপনার বুকে ছুরি কাছি চালিয়ে অপারেশন করবার জন্য দাঁড়িয়ে আছে? আপনি কাকে চয়েস করবেন? বহু যোগ্য 85 পাওয়া ছেলে, 100-র মধ্যে 85 পাওয়া ছেলে, তারা নিট পিজিতে চান্স পায়নি, কারণ তারা জেনারেল কাস্টে ছিল। প্রশ্নটার উত্তর আমি তাদের কাছে এই ভিডিওর নিচে চাইছি। আপনি কোন ডাক্তারের কাছে নিজের শরীরটা অপারেশনের জন্য দিতে রাজি হবেন? আপনাকে একটা কথা মনে রাখতে হবে, এই শিডিউল কাস্ট কারা? আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে শিডিউল কাস্ট কেবলমাত্র হিন্দুরা, তা কিন্তু না। লাক্ষাদ্বীপে 100% মুসলমান অধিবাসীরা বাস করে। এই 100% লাক্ষাদ্বীপের অধিবাসীরাই শিডিউল কাস্ট সম্প্রদায়ের ভুক্ত। কাশ্মীরের যত মুসলমান আছে সকলে শিডিউল কাস্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, নর্থ ইস্ট ইন্ডিয়া, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, এইসব জায়গায় যে সকল খ্রিস্টানেরা বাস করছে, অর্থাৎ হালেলুইয়া পার্টি যাদের হাতে ক্রস ধরিয়ে দিয়েছে, তারা 100% শিডিউল ট্রাইব। আপনি দেখবেন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, এমনকি পশ্চিমবঙ্গেও বহু বহু সাঁওতালকে খ্রিস্টানেরা হাতে ক্রস ধরিয়ে দিয়েছে এবং তারা হালেলুইয়া হালেলুইয়া বলে চিৎকার করছে। এরাও শিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত। ইদানিংকালে চারদিকে এই শিডিউল ট্রাইব সাঁওতালদের মধ্যে যারা খ্রিস্টান হয়েছে তাদেরকে শিডিউল ট্রাইব থেকে বহিষ্কার করার দাবি উঠেছে, যদিও এখনও তারা শিডিউল ট্রাইবের কোটা পাচ্ছে। এটাও মনে রাখবেন, যে সকল শিডিউল কাস্ট বাঙালি অথবা বিহারি অথবা মধ্যপ্রদেশ বা সারা ভারতের হিন্দু শিডিউল কাস্টেরা হাতে ক্রস চিহ্ন ধরে হালেলুইয়া হালেলুইয়া বলে চিৎকার করছে, তারাও লুকিয়ে চুরিয়ে শিডিউল কাস্টের কোটা এতদিন নিত, কারণ তারা তো নাম পাল্টায় না। মনে করুন রামদাস, সে হাতে হালেলুইয়ার ক্রস নিয়েও রামদাস নাম লিখে শিডিউল কাস্টের কোটা নিয়ে যাচ্ছিল। ইদানিংকালে সরকার এই জিনিসগুলোর উপর প্রতিবন্ধকতা আনছে। শিডিউল কাস্ট থেকে যারা হালেলুইয়ার ক্রস হাতে ধরেছে তাদের শিডিউল কাস্টের কোটা বাতিল হচ্ছে। সুতরাং আপনি মনে করবেন না এই শিডিউল কাস্টরা কেবলমাত্র হিন্দু হয়। এবার আপনি বলবেন, তাহলে দাদা আপনি ঠিক কি বলতে চাইছেন? কোটা কি তুলে দেওয়া উচিত? না দাদা, কোটা তোলা সম্ভব না। এই কোটা নিয়ে সামান্য পরিমাণ নাড়াচাড়া করতে গেছিল বিজেপি সরকার 2024 সালের ভোটের আগে। তখন বিজেপি সরকার হাড়ে হাড়ে টের পেয়েছে এই কোটার কি মহিমা। বিজেপি সরকার তার নাড়া ছিল বা তার আবদার ছিল ইসবার 350 পার, সেটা 250ও পার হয়নি। এর একমাত্র কারণ হচ্ছে যখনই কোটার সংশোধনীর বিষয়ে বিজেপি সরকার কথা বলতে গিয়েছিল, তখনই অখিলেশ যাদব, রাহুল গান্ধী হাতে সংবিধান নিয়ে ঘুরে ঘুরে সংবিধান রক্ষা করতে হবে এইসব কথা বলে, বা আরও বিরোধীরা এইসব ধান্দাবাজি করে বিজেপি দলের 100খানা আসন কমিয়ে দিয়েছে। ইউপিতে নরেন্দ্র মোদীর ভোট সংখ্যা প্রায় 4 লক্ষ কমে গেছে।
5 লক্ষ ভোটে জিতেছিল এর আগে, এইবার 1,52,000 ভোটে জিতেছে। একসময় নরেন্দ্র মোদী 5,000 ভোটে পিছিয়েও ছিল বেনারস লোকসভা কেন্দ্র থেকে। সুতরাং বিজেপি সরকার কেন, কোনো সরকারই এই কোটা পদ্ধতি তুলতে পারবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, চীনের মতন যদি একনায়কতন্ত্র বা একদলীয় তন্ত্র থাকে, বিরোধীরা শূন্য হয়ে যায়, তবে হতে পারে। আমি কোটা তুলে দেওয়ার পক্ষে না, কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে ভারতীয় সেনাবাহিনীতে এই কোটা সিস্টেম চালু নেই। ভারতীয় সেনাবাহিনীতে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব প্রতিবন্ধীদের জন্য কোনো আসন সংরক্ষণ নেই। ভারতের আরও কিছু কিছু চাকরিতে, যেমন চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে ডাক্তার এবং সায়েন্টিস্ট যারা মহাকাশ গবেষণা করছে বিশেষ বিশেষ ক্ষেত্রে, বা ওষুধের ফার্মাসিউটিক্যাল রিসার্চ ডিপার্টমেন্টে আছে, এইসব কিছু ক্ষেত্রে কোটাকে তুলে দেওয়া উচিত। আমি সব চাকরির ক্ষেত্রে বলবো না। এবং কোটার ক্ষেত্রে সমগ্র জাতিকে বা সমগ্র পশ্চাৎবর্তী জাতিকে বা পশ্চাৎবর্তী জনগণকে যদি অগ্রসর করতে হয়, তাহলে আর্থিক মাপকাঠি, অর্থাৎ যাদের অর্থ একটা নির্দিষ্ট, যাদের আয় একটা নির্দিষ্ট সীমার উপরে আছে, যেটা ওবিসির ক্ষেত্রে করা হয়, সেরকম একটা আয়ের সীমাবদ্ধতাও শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা অন্যান্যদের ক্ষেত্রে আনা উচিত। কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের কোটা উঠে গেলে, বিশেষ করে শিডিউল ট্রাইবের কোটা উঠে গেলে, দেশের ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য এই আব্রাহামিক রিলিজিয়ানগুলো তাদের হাতে অস্ত্র পেয়ে যাবে। সাঁওতাল বা আদিবাসীদের মধ্যে যারা গরিব আছে, তাদের খুব সহজেই ধর্মান্তরিত করে নেওয়া হয়েছে। গরিবতা উন্মূলন যাদের মধ্যে হয়ে গেছে, অর্থাৎ যে সকল সাঁওতালেরা বা আদিবাসীরা বড় বড় চাকরি করছে, তারা কিন্তু তাদের ধর্মকে ছাড়েনি। তার থেকেও বড় কথা হচ্ছে, এই আদিবাসীদেরকেই এই হালেলুইয়া পার্টি হাতে ক্রস ধরিয়ে দিয়ে এই আদিবাসীর কোটাকে ব্যবহার করেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হালেলুইয়াদের লোক ঢুকিয়ে দিচ্ছে। কারণ তারা আদিবাসীদেরকে হালেলুইয়ার ক্রস ধরিয়ে দিয়েছে, সেই আদিবাসীরাই কোটা পাচ্ছে। শিডিউল কাস্টদের মধ্যেও তাই হচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় সম্প্রদায়ের মধ্যেও করছে। কিন্তু গরিবতা উন্মূলন সবার আগে প্রয়োজন, তবেই এই ডেমোগ্রাফি চেঞ্জকে রুখে দেওয়া যাবে। না হলে ভারত ইসলামাইজেশন এবং হালেলুইয়াদের দলে বিভক্ত হয়ে যাবে বা সংখ্যাগরিষ্ঠ মানুষ চলে যাবে। আজকে পাঞ্জাবেও তাই হচ্ছে, গরিবের সুযোগ নিয়ে হালেলুইয়ারা একচেটিয়াভাবে ধর্মান্তরিত করছে। শিডিউল কাস্টের কোটা, শিডিউল ট্রাইবের কোটা থাকাই উচিত এখনও, কিন্তু আর্থিক মাপকাঠিতে। এ বিষয়ে আপনার কি মতামত জানান। ধন্যবাদ।